সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা এসএসসি 2025 উচ্চতর গণিত বরিশাল বোর্ড নিয়ে আলোচনা করব। নিচের কোনটি বহুপদী? এখানে বহুপদী হওয়ার একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে প্রতিটি পদ যদি এই নিয়মে মানে যে সি এক্স টু দ্য পাওয়ার পি, এই নিয়মে মানলে সেটাকে বলা হয় বহুপদী, যেখানে সি হচ্ছে ধ্রুবক অর্থাৎ এক্স এর সহগ, এখানে পি হচ্ছে পাওয়ার বা ঘাত, আর এক্স তো চলক। তো এখানে আবার পি এর বৈশিষ্ট্য হচ্ছে যে পি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, অর্থাৎ পি হচ্ছে বা ঘাত বা পাওয়ার হচ্ছে অঋণাত্মক সংখ্যা। যদি অঋণাত্মক সংখ্যা হয় মানে নেগেটিভ হওয়া যাবে না, যদি নেগেটিভ হয় সেটাকে বহুপদী বলা যাবে না। এখানে প্রতিটি পদের মান হচ্ছে, যে ঘাত আছে সেটা হচ্ছে পজিটিভ, যেমন এখানে আছে 3, এখানে ঘাত হচ্ছে 1, আর এখানে ঘাত হচ্ছে 0। তার মানে এটা হচ্ছে এই নিয়মটা মেনে চলে, তাই উত্তর হচ্ছে ক। এখানে এই যে এইটার পাওয়ার যদি আমরা এটাকে ঠিক মতো লিখি তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে -2, এখানে পাওয়ারটা হচ্ছে নেগেটিভ, যার কারণে এটা বহুপদী নয়। এখানে এইটার কারণে বহুপদী নয়। আর এটার ক্ষেত্রে আমাদের উপরের পাওয়ার হচ্ছে 2 এবং নিচের পাওয়ার হচ্ছে 3, তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে, তাহলে 2 থেকে যখন 3 বিয়োগ করব তখন হবে -1, অর্থাৎ ঘাত হলো -1, যার কারণে এটা নেগেটিভ হওয়াতে এটা বহুপদী নয়। এফ অফ এক্স ইকুয়াল টু 1/2x + 3 হলে ফাংশনটি ডোমেন নির্ণয় করো। ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের হরের মান কখনোই শূন্য হতে পারবে না, তাহলে হর নট ইকুয়াল টু 0। এই ক্ষেত্রে ফাংশনটির ডোমেন আছে। তাহলে এখানে হরের মান হচ্ছে যে 2x + 3, তাহলে আমরা লিখব 2x + 3 নট ইকুয়াল টু 0। তাহলে 2x নট ইকুয়াল টু হচ্ছে 3 ওই পাশে গেলে মাইনাস, তাহলে এই পাশে থেকে 2 ওই পাশে নিয়ে গেলে ভাগ হবে, তাহলে -3/2, তাহলে -3/2, এটা নট ইকুয়াল টু -3/2 হবে। উত্তর হচ্ছে গ। এই বহুপদীর একটি উৎপাদক x + 1 হলে a এর মান কত? তো আমরা এটাকে বহুপদীকে একটা ফাংশন ধরে নিলাম p অফ x, একটা বহুপদী, এর উৎপাদক x + 1, তার মানে এই x + 1 দ্বারা এটাকে ভাগ করলে ভাগশেষ হবে 0। তাহলে আমরা এটা ইকুয়াল টু 0 ধরবো, 0 ধরে x এর মান পাবো হচ্ছে -1। তো এই ক্ষেত্রে ভাগশেষ হবে যে p অফ -1, এটা হলো ভাগশেষ। আর উৎপাদক হয় শর্ত হলো ভাগশেষের মান 0 হবে বা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা এখানে x এর জায়গায় -1 বসাবো, তাহলে -1³ সামনে 10, তারপরে +6 ইন্টু -1 তার পাওয়ার 4 +12 ইন্টু -1 তার পাওয়ার 2 a -1 প্লাস হলো 15 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটাকে কিউব করলে টোটাল রেজাল্ট হয় -10, এটার মান হয় 6, এটার মান হয় হচ্ছে 12, এটা হচ্ছে a প্লাস 15 ইকুয়াল টু হচ্ছে 0। এখন এই 12 আর 15 হচ্ছে 27, 27 আর 3 হচ্ছে 33, তাহলে -10 প্লাস 33 মাইনাস a ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটা থেকে বাদ দিলে হচ্ছে 23 মাইনাস a ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু হচ্ছে 23, তাহলে অ্যান্সার হচ্ছে 23। এখানে বিডি বাহুতে এসি এর লম্ব অভিক্ষেপ কত? তাহলে এখানে লম্ব অভিক্ষেপের মান আমাদের বের করতে হবে যে বিডি বাহুতে এসি, এসি হচ্ছে এইটা। এখন সি বিন্দুটা যদি ডি বিন্দুতে পরিণত হয় তাহলে সেটি একটি লম্ব রেখায় পরিণত হবে, অর্থাৎ এসি হবে লম্ব। তাহলে আমাদের যেতে হবে সি থেকে ডি পর্যন্ত, তাহলে লম্ব অভিক্ষেপ হচ্ছে সি থেকে ডি। এখন এই সিডি এর মান বের করতে হবে, তাহলে ত্রিভুজ এ সিডি এটা একটা আমরা সমকোণী ত্রিভুজ, কারণ এটি হচ্ছে লম্ব। তাহলে এ সিডি সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে কোণ, বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর সিডি হচ্ছে ভূমি। তাহলে আমাদের নিতে হবে tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব এ ডি আর ভূমি হচ্ছে সিডি। তাহলে √3 tan 60 এর মান এটা হচ্ছে 5 সিডি, তাহলে √3 ইন্টু সিডি ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে সিডি সমান হচ্ছে 5/√3। এখন 5/√3 এখানে কিন্তু এই ফরম্যাটে দেওয়া নাই, এজন্য আমরা কি করব, উপরে নিচে √3 দ্বারা গুণ করব। তাহলে √3 দ্বারা গুণ করার কারণ হচ্ছে
যাতে রুট না থাকা, তাহলে উপরে হচ্ছে 5√3, নিচে দুইটা √3 গুণ করলে স্কোয়ার হয়ে রুট কাটা যাবে, তাহলে থাকবে 3। তাহলে অ্যান্সার হচ্ছে গো। ত্রিভুজ PQR এর ক্ষেত্রে যদি PQR সূক্ষ্মকোণ হয়, তো সূক্ষ্মকোণের বিপরীত বাহু, যেহেতু এখানে আর কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, এখানে যদি আমাদের আর দেই, তাহলে PQ হচ্ছে বিপরীত বাহু। PQ বাহুটা হবে ছোট, কারণ তার বিপরীত কোণ হলো ছোট। তাহলে বিপরীত বাহুর বর্গের মান হবে বাকি দুই বাহুর বর্গের সমষ্টি অপেক্ষা কম, তার মানে এটা হচ্ছে সঠিক। যদি এটা স্থূলকোণ হয় তাহলে এটা তার বিপরীত হবে, অর্থাৎ বিপরীত বাহুর বর্গ হবে বাকি দুই বাহুর বর্গের সমষ্টি অপেক্ষা বেশি। আর যদি সমকোণ হয় তাহলে কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে PQ হচ্ছে অতিভুজ, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে অপশনগুলো সবগুলোই সঠিক। 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে কেন্দ্রত্রয় দ্বারা উৎপন্ন অতিভুজের পরিসীমা নির্ণয় করো। এখানে আমাদের এটা হচ্ছে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এখান থেকে পর্যন্ত 8, আবার একইভাবে এখান থেকে পর্যন্ত কিন্তু হচ্ছে 8 সেন্টিমিটার। তারপরে এখান থেকে এটুকু হচ্ছে 10 সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কিন্তু 10, আর এটা হচ্ছে 14, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 14, একইভাবে এখান থেকে এটা পর্যন্ত হচ্ছে 14। কাজে তিনটা বৃত্ত যদি পরস্পরকে বহিঃভাবে স্পর্শ করে, তাহলে কেন্দ্র থেকে কেন্দ্রত্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের পরিসীমা হচ্ছে এদের যে তিনটা ব্যাসার্ধ দেওয়া আছে, তিনটা ব্যাসার্ধের যোগফলের দ্বিগুণ হবে। কারণ এই পাশে 8, এই পাশে 8, টোটাল হচ্ছে কিন্তু 16, আবার এই পাশে 10, এই পাশে 10, টোটাল হচ্ছে 20, আর এই পাশে 14, এটার মান হচ্ছে 28। তার মানে তিনটার বৃত্তের ব্যাসের যোগফলের সমান হবে। তো 6, 8, 14, 4 হাতে 1, এটা হলো 5, 6, টোটাল হবে 6, 64। এটা হচ্ছে নিশ্চয় কত, তো এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, তাহলে x² মাইনাস 13x প্লাস হচ্ছে 40 ইকুয়াল টু হচ্ছে 0। এটাকে আমরা এই ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে এখানে a এর ভ্যালু হবে x² এর সহগ, এখানে হচ্ছে 1, b এর মান হচ্ছে x এর সহগ মাইনাস 13, আর c এর ভ্যালু হচ্ছে এখানে ধ্রুব সংখ্যা বা x বর্জিত সংখ্যা 40। তাহলে আমাদের নিশ্চয়কের মান হচ্ছে b² মাইনাস 4ac, এটা হলো নিশ্চয়ক। তাহলে b এর মান হচ্ছে মাইনাস 13 তার স্কোয়ার, এর মান হচ্ছে 1, আর c এর মান হচ্ছে 40। তাহলে 13 স্কোয়ার করলে 169, আর এটা হচ্ছে 160, টোটাল হচ্ছে 9। তো আমাদের নিশ্চয়কের মান হচ্ছে 9। x পাওয়ার y ইকুয়াল টু y স্কোয়ার, y পাওয়ার 2y ইকুয়াল টু x টু দ্য পাওয়ার 4 এর সাধারণ সমাধান কত, যেখানে x নট ইকুয়াল টু 1। এখন আমরা এই সমীকরণ থেকে প্রথমে শুরু করব, যে এখানে আমরা জানি যে কোনো সংখ্যার উপর পাওয়ার থাকলে যদি তার উপর পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে কিন্তু গুণ হয়, মানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হবে। তো এখানে কিন্তু দুইটা পাওয়ার, একটা 2 একটা y, তাহলে এখানে হচ্ছে আমরা এখানে 2 আর বাহিরে y রাখতে পারি, তাহলে এখানে 2 আর এখানে y এর সাথে গুণ হবে, তাহলে y এর পাওয়ার হবে 2y, তাহলে x টু দ্য পাওয়ার 4। এখন y এর পাওয়ার 2 মানে y স্কোয়ারের মান হচ্ছে x পাওয়ার y, তাহলে x টু দ্য পাওয়ার y, তাহলে এখানে y এর পাওয়ার y হলে পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে x এর পাওয়ার হচ্ছে y স্কোয়ার, তাহলে x এর পাওয়ার হচ্ছে 4। তাহলে ভিত্তি দুই পক্ষ x আছে, তাহলে ভিত্তি সমান হলে পাওয়ার সমান, তাহলে পাওয়ার হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4, তাহলে y ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস √4 বা প্লাস মাইনাস হচ্ছে 2। তাহলে y এর মান কিন্তু প্লাস মাইনাস এখানে কিন্তু দেওয়া নাই, এখানে কোনো অপশনই দেওয়া নেই, এখানে প্লাস দেওয়া আছে এটা, আবার এটা মাইনাস দেওয়া আছে। তো আমরা প্লাসের মান ধরে নেই
যে ওয়াই ইকুয়াল টু যদি আমাদের 2 হয় তাহলে এইখানে আমরা মানটা বসাবো। এই জায়গায় যদি মান বসাই তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে 2 আর ওয়াই এর মান হচ্ছে এখানে 2। তাহলে এখানে এক্স এর মান কিন্তু আমরা বলতে পারি 2, আর তাহলে এক্স 2 হইলে ওয়াই এর মান হবে 2। আর যদি আমরা ওয়াই এর মান -2 বসাই তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে -2 সমান, তো এখানে কিন্তু পাওয়ারের সাথে পাওয়ার কিন্তু আমাদের মিল নেই, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এটার পাওয়ার কত, এটার মান হচ্ছে তখন 4। তাই এটাকে গুণ করলে তাহলে 4x² ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে x² ইকুয়াল টু হচ্ছে 1/4, তাহলে x ইকুয়াল টু ±1/4, তাহলে x এর মান হচ্ছে +-1/2। তাহলে y এর মান যদি আমাদের এখানে -2 হয় তাহলে x এর মান হতে পারে হাফ, আর অথবা y এর মান -2 হলে x এর মান হচ্ছে -হাফ। তাহলে কিন্তু এই অপশনটা নাই, এই অপশনটা কিন্তু আছে। তা আমাদের যেহেতু এটাও হয় এটাও হয়, তো আমাদের সঠিক সর্বোৎকৃষ্ট উত্তর হচ্ছে এইটা। পি কিউ ও আর তিনটি পূর্ণ সংখ্যা যেখানে পি কিউ থেকে বড় এবং আর 0 নয়, মানে এটা 0 ব্যতীত অন্য কোনো সংখ্যা, তাহলে প্রথম যে অপশন আছে সেটা হলো আর 0 থেকে যদি বড় হয় মানে ধনাত্মক সংখ্যা হয়, তাহলে কোনো অসমতাকে যদি আমরা ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ করি তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে এখানে পি এর দিকে ফাঁকা আছে, তাহলে পি এর দিকে ফাঁকাই থাকবে। তাহলে পি এখানে যদি ধনাত্মক মান দ্বারা গুণ করি তাহলে অসমতার মুখ পরিবর্তন হবে না, সেক্ষেত্রে এটা সঠিক। যদি নেগেটিভ হয় তাহলে অসমতার মুখ পরিবর্তন হবে, অর্থাৎ বিপরীত হয়ে যাবে কিউ আর, এখানে কিন্তু বিপরীত হয়েছে। আবার যদি ধনাত্মক কোনো মান দ্বারা গুণ করি বা ভাগ করি অসমতার মুখ পরিবর্তন হবে না। তাহলে অসমতার মুখ পরিবর্তন হওয়ার জন্য আমাদের ঋণাত্মক মান দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার দিক পরিবর্তন হয়। তাহলে সেক্ষেত্রে এটা ধনাত্মক হতে অসমতার দিক পরিবর্তন হবে না। সঠিক উত্তর হচ্ছে সবগুলো। 10 এখানে যে ধারাটি দেওয়া আছে অসীম সমষ্টিগত, তো এখানে প্রথম পদ এর মান হচ্ছে 4, আর এর মান হচ্ছে যে কোনো সংখ্যা ভাগ পূর্ববর্তী সংখ্যা, তাহলে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, তাহলে 4/5 ইন্টু এখানে 4টাকে গুণ চিহ্ন দিয়ে আমরা উল্টাই দিব 1/4, কাটাকাটি করলে হচ্ছে 1/5। তাহলে অসীমতক সমষ্টি এটার সূত্র হচ্ছে s ইনফিনিটি a 1 - r, তো এর মান হচ্ছে 4 আর আর এর মান হচ্ছে 1/5। তাহলে 4 নিচে হচ্ছে 5, তাহলে 5 মাইনাস হচ্ছে 1, তাহলে 4 নিচে হচ্ছে 4/5। 4 ইন্টু এটা গুণ চিহ্ন দিয়ে উল্টে দিলে 5/4, কাটাকাটি করলে হচ্ছে 5। তাহলে অ্যান্সার হচ্ছে ক। কোনো একটি অনুক্রমের n তম পদের মান হচ্ছে hn ইকুয়াল টু 1 -1 হোল পাওয়ার n হইলে এর অষ্টম পদ কত। এখানে n এর মান যদি আমরা 8 বসাই তাহলে অষ্টম পদ পাওয়া যাবে। তাহলে n এর ভ্যালু হচ্ছে 8, তাহলে 1 -1 তার পাওয়ার 8। তো আমরা জানি পাওয়ার জোড়া হলে ভিতরের নেগেটিভ উঠে যাবে, তাহলে 1 - 1 ইকুয়াল টু হচ্ছে 0, তার মানে এটা হচ্ছে সত্য। তাহলে এখানে 17তম পদ এর মান, তাহলে 17তম পদ এখানে একইভাবে আমরা n এর জায়গায় 17 দিব, তাহলে 1 -1 17। এখন এই মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস থাকবে, তাহলে 1 মাইনাস মাইনাসে প্লাস ইকুয়াল টু হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে সত্য। 16টি পদের যোগফল হচ্ছে 32। তো এখানে আমরা যদি খেয়াল করি যে যেহেতু এইরকম ভিত্তিক আছে, জোড়া যে পদগুলো আছে সেগুলো হচ্ছে 0 আর বেজোড়া পদগুলো হচ্ছে 2, অর্থাৎ বেজোড় সংখ্যক যে পদ আছে, যেমন প্রথম পদ বেজোড় সংখ্যক পদ, এটার মান হবে 2, দ্বিতীয় পদের মান হবে 0, আবার তৃতীয় পদের মান হবে 2, চতুর্থ পদের মান হবে 0। এইভাবে করে করে যদি আমরা 16টি সংখ্যা নেই তো এর মধ্যে অর্ধেক অর্থাৎ 8টি হবে 0 এবং 8টি হবে 2, তাহলে 8টি 2 যোগ করলে হবে 2 × 8 বা 16, অর্থাৎ
16টি পদের যোগফল হবে 32 না, কিন্তু এখানে হবে 16, কারণ তাদের অর্ধেক হচ্ছে 0। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 2 ক। সাইন -330 মানে -330 এর মান কত, আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। তাহলে সাইন ব্র্যাকেট -330 তাহলে মান হচ্ছে কত 1/2। তাহলে উত্তর হচ্ছে গ। চিত্রানুসারে cos থিটা এর মান নির্ণয় করো। এখানে থিটা হচ্ছে কিউ। আমরা জানি কজের বেলায় উপরে থাকবে হচ্ছে ভূমি এর মান, নিচে থাকবে হচ্ছে অতিভুজ এর মান। তো এখানে আমাদের এই অতিভুজের মানটা দেওয়া নাই, তাহলে অতিভুজ হচ্ছে √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, টোটাল মান হচ্ছে 13। তাহলে আমাদের এখানে ভূমি এটা হচ্ছে 5 আর অতিভুজের মান হচ্ছে 13, তাহলে 5/13, উত্তর হচ্ছে 5/13 খ। y ln 7 + 2x / 7 - x, এই ফাংশনটির রেঞ্জ নির্ণয় করো। তাহলে রেঞ্জ হচ্ছে y এর মান, তো এখান থেকে আমরা লন উঠাই দিব ফার্স্টে। তো আমরা জানি লন হচ্ছে যখন লগের ভিত্তি ই থাকবে তখন সেটাকে বলা হবে লন। তাহলে এটাকে লেখা যায় হচ্ছে ই ভিত্তিক লগ 7 + 2x 7 - x। এখন আমরা এই লগের ই উঠাই দিব, লগের ই উঠাই দিই। তাহলে এই লগের পরের মানটি হবে, এটা হচ্ছে ভিত্তি আর এটা হচ্ছে লগের মানে সূচকের পাওয়ার। তাহলে লগ ব্যবহার করা হয় সূচক বের করতে, সেজন্য ভিত্তির উপরে এই পাওয়ার বা ঘাতটি থাকবে। তাই আর গুণ করলে মান হয় 7 + 2x e⁻y দ্বারা এই দুটাকে গুণ করতে হবে। তাহলে 7 e⁻y - x e⁻y। তাহলে এখন আমরা এক্সটাকে একদিকে নিয়ে আসবো, তাহলে 2x + x e⁻y, তাহলে 7 e⁻y মাইনাস হচ্ছে 7। তাহলে এখান থেকে আমরা শুধু এক্সটাকে কমন নিব, তাহলে এখানে e⁻y প্রথমে লিখে নিলাম, আর এখানে থাকবে হচ্ছে 2। এখান থেকে 7 কমন, e⁻y মাইনাস এটা হচ্ছে 1। তাহলে x হচ্ছে e⁻y - 1 e⁻y প্লাস হচ্ছে 2। তো এটা আমাদের y এর সকল বাস্তব মানের জন্য x এর বাস্তব মান পাওয়া যায়। তাহলে এটা রেঞ্জের মান হচ্ছে y। এখন এটা শর্টকাট হচ্ছে কোনো লগারিদম ফাংশন তার বিপরীত ফাংশন হচ্ছে সূচকীয় ফাংশন। যেহেতু আমাদের রেঞ্জের মান জানতে চাইছে, সেহেতু আমরা এই ফাংশনটাকে বিপরীত করব। তাই লগের বিপরীত ফাংশনটি হচ্ছে সূচকীয় ফাংশন। তখন সূচকে প্রকাশ করার পরে তখন সেটা যদি আমরা ডোমেন হিসেবে চিন্তা করি, সূচকীয় ফাংশনে যে কোনো বাস্তব মানের জন্য মানটি বিদ্যমান থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে বাস্তব সংখ্যা পাওয়া যাবে। তাই আমরা লগের ফাংশনের রেঞ্জের মান হবে সব সময় বাস্তব সংখ্যা। যদি এর পাওয়ার এর ঘনমূল = a * এর ঘনমূল হোল পাওয়ার a হয়, তবে a এর মান কত? তো এখানে যেহেতু ভিত্তি a আছে, এখানেও ভিত্তি a বানাইতে হবে। তাহলে এখানে a আছে একটা, তাহলে এর পাওয়ার 1। এখানে a ঘনমূল আকারে আছে, তাহলে এর পাওয়ার হচ্ছে 1/3। এখন গুণের সময় পাওয়ার যোগ হবে, তাহলে 1 এর সাথে 1/3 যোগ করতে হবে। তাহলে এর 1 + 1/3। তাহলে এটা লসাগু করে যোগ করলে 3 আর 1 হচ্ছে 4, তাহলে 4/3। তাহলে পাওয়ারে গুণ হয়, তাহলে 4a/ হচ্ছে 3। তাহলে এর পাওয়ার হচ্ছে a ইন্টু, তাহলে আমাদের ভিত্তি সমান হলে পাওয়ার সমান, তাহলে a ইন্টু এর ঘনমূল সমান হচ্ছে 4a/3। এখন আমরা যদি a দিয়ে ভাগ করি, তাহলে এর ঘনমূল সমান হচ্ছে 4/3। তাহলে আমরা যদি উভয় পাশে কিউব করি, তাহলে ঘনমূল চিহ্ন উঠে যাবে। তাহলে 4/3 এটার কিউবের মান হচ্ছে 64, নিচে হচ্ছে 27।
এর বিস্তৃতিতে পদের সংখ্যা কত আমরা জানি, পাওয়ার যত হবে তার বিস্তৃতি করলে পদের মান হবে এক বেশি, তাহলে 6 সাথে 1 যোগ করলে হচ্ছে 7, তাহলে পদের সংখ্যা হচ্ছে 7। এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান কত, তো x বর্জিত পদের ক্ষেত্রে আমাদের x এর যে পাওয়ার আছে সেটা থাকবে না, তো আমরা এটা ম্যানুয়ালিও করতে পারি, আবার টিতম পদ ধরেও করতে পারি। তাহলে আমরা জানি যে r+1তম পদ, এটা সূত্র হচ্ছে n/c/r, প্রথম যে পদ তার পাওয়ার হচ্ছে n-r, আর দ্বিতীয় পদ তার পাওয়ার হচ্ছে r। তাহলে এখন আমরা কততম পদ x বর্জিত তা আমরা জানি না, তাহলে এখানে n হচ্ছে 6, এটা হচ্ছে n এর মান, প্রথম পদ হচ্ছে x, 6 - r, আর দ্বিতীয় পদ -3x², তার পাওয়ার হচ্ছে r। তাহলে x পাওয়ার 6 - r -3 পাওয়ার r, আর এই নিচের x² উপরে উঠে গেলে x এর পাওয়ার হবে -2r। এখন এটুকু x আর এটুকু x যদি আমরা একসাথে করি তাহলে 6 - r, আর এটা হচ্ছে -2r, তাহলে x এর পাওয়ার হচ্ছে 6 - 3r। যদি x বর্জিত হয় তাহলে এর যে পাওয়ার আছে এই পাওয়ারটা হবে 0, তাহলে 6 - 3r তার পাওয়ার হচ্ছে কত, 0, তাহলে 3r তার মান হচ্ছে, ওই পাশে নিয়ে গেলে 3r-কে, তাহলে 6টা পজিটিভই থাকে, আর এর মান হচ্ছে কত, আর এর মান হচ্ছে 2, তাহলে আর এর মান যদি দিই 2 + 1তম পদ হচ্ছে আমাদের x বর্জিত পদ, তাহলে x বর্জিত পদের মান হচ্ছে এইটা ইনটু এই অংশ, তাহলে 6c, আর এর মান হচ্ছে 2 -3 তার পাওয়ার হচ্ছে 2, তাহলে 6 × 5, 2 × 1, আর এটার স্কোয়ার করলে হচ্ছে 9, কাটাকাটি করলে 3 × 5 = 15, টোটাল হচ্ছে 135, অ্যান্সার হচ্ছে 135। এই রেখাটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, তাহলে x অক্ষকে যদি ছেদ করে y এর মান হচ্ছে আমরা জানি 0, তাহলে y এর মান এখানে 0 যদি বসাই তাহলে 5x = হচ্ছে 20, কারণ এই পদ তখন থাকবে না, তাহলে x এর মান হচ্ছে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, তাহলে ছেদবিন্দু হচ্ছে 4, 0, অ্যান্সার হচ্ছে গো। এত বিন্দুগামী p ঢাল বিশিষ্ট রেখা সমীকরণ নিচের কোনটি হবে, তাহলে আমাদের হচ্ছে আমরা জানি যে x1 y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ হচ্ছে y - y1 m × x - x1, এটা হচ্ছে কোনো বিন্দুগামী এবং ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ। তো এখানে আমরা x1 এর জায়গায় 3 দিব, y1 এর জায়গায় 6 দিব, আর m এর জায়গায় দিব p, তাহলে y - y1 এটা হচ্ছে y1, m এর পরিবর্তে p, x - x1 এর জায়গায় হবে 3, তাহলে y + 6 p × x - 3, তাহলে সেই হিসেবে অ্যান্সার হচ্ছে ক। বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় এক রেডিয়ান কোণ। এক রেডিয়ানের কোণের মান হচ্ছে 1, তার মাথায় হচ্ছে c। একটি গোলকের ব্যাস 8 সেন্টিমিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, তো ব্যাস যেহেতু r তাই আমাদের ব্যাসার্ধ হচ্ছে এর অর্ধেক, ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। এখন পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², এটা হলো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে যেহেতু অপশনগুলোতে পায়ের মান বসানো হয় নাই সেহেতু আমরা শুধু আর এর মান বসাবো, তাহলে এটার স্কোয়ার হচ্ছে 16, 16কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 64 পাই, তো অ্যান্সার হচ্ছে খ। কোণকের উচ্চতা h = 15 সেন্টিমিটার এবং ভূমির ব্যাস, তাহলে ব্যাস যদি হয় 16, ব্যাসার্ধ হচ্ছে এর অর্ধেক, তার মানে হচ্ছে 8 সেন্টিমিটার। এখন এর বক্রতলের ক্ষেত্রফল কত, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr × h, এখানেও আমরা পায়ের মান বসাবো না, আর এর মান হচ্ছে 8 আর h এর মান হচ্ছে 15, তাহলে 15-এর সাথে 2 গুণ করলে হচ্ছে 30,
তাহলে 8 দিয়ে গুণ করলে হচ্ছে 24 আর 0 অর্থাৎ 240 পাই। অ্যান্সার হচ্ছে কোণকের উচ্চতা, এটা হলো কোণকের উচ্চতা, তাহলে এটা হচ্ছে কোণকের উচ্চতা এইচ, এটার মান হচ্ছে 15, আর আমাদের ভূমির ব্যাসার্ধ এটা আর, তাহলে এটার অর্ধেক হচ্ছে 8, তাহলে এটুক হচ্ছে আমাদের 8, এটা হচ্ছে 8 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 15 সেন্টিমিটার। তা আমাদের লাগবে হচ্ছে হেলানোতল, হেলানোতল হচ্ছে √h স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে √15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, টোটাল করে যদি রুট করি তাহলে হয় 17। এখন এর যে ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ মোড়ানো অংশের ক্ষেত্রফলের মান, এটার মান হচ্ছে আমাদের পাই আর এল, তাহলে পাই থাকবে, আর এর মান হচ্ছে 8, এল এর মান হচ্ছে 17, এটা হচ্ছে 136 পাই, তাহলে অ্যান্সার হচ্ছে 136 পাই। মূলবিন্দু এর সাপেক্ষে পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে দেওয়া আছে, তাহলে এটার মান বের করতে হবে। তো কোনো ভেক্টর বের করতে গেলে আমাদের শেষ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে আদি বিন্দুর অবস্থান ভেক্টর বাদ দিতে হবে। তাহলে শেষ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে -4a ভেক্টর, তার থেকে আমাদের বাদ দিতে হবে আদি বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ শেষ বিন্দু মাইনাস আদি বিন্দু, তাহলে এটা -6a মাইনাস মাইনাসে প্লাস 3b, তাহলে 4 আর 6 এটা হচ্ছে -10a, 3 থেকে এটা গেলে হচ্ছে 2b ভেক্টর, তাহলে অ্যান্সার হচ্ছে গো। তো নিচের কোণটি দ্বারা এনও নির্দেশ করা হয়। এখান থেকে আমাদের একটা বিন্দু এন থেকে এম, তারপরে এম থেকে এন যদি ভেক্টরের ত্রিভুজবিধি অনুযায়ী নেই, তাহলে এন এম ভেক্টর প্লাস এম ও ভেক্টর সমান হচ্ছে এন ও ভেক্টর। তাহলে এন থেকে প্রথমে এম বিন্দু, তারপরে ও বিন্দুতে গিয়ে শেষ হয়েছে, আবার এন থেকে ও সরাসরি শেষ হয়েছে। এখন আমাদের বলছে এনও কত, তাহলে এই দুইটার মান আছে হচ্ছে আমাদের গতে এম ও ভেক্টর প্লাস এন এম ভেক্টর, উত্তর হচ্ছে ক। একটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপে অনধিক 2h আসার সম্ভাবনা কত? অনধিক মানে হচ্ছে অধিক নয়, অধিক নয় অর্থাৎ 2h এর বেশি নয় এমন সংখ্যাগুলো। তো আমাদের মুদ্রা যদি আমরা নিক্ষেপ করি, তাহলে প্রথমবার আসবে হচ্ছে হেড টেল, আবার এরপরে যদি তৃতীয়বার করি তাহলে আবার হলো হেড টেল আসবে, আবার যদি করি তারপর আবারও হেড টেল আসবে তৃতীয়বারের জন্য। তাহলে আমাদের এখানে টোটাল ফলাফল হচ্ছে 8টি। তো অনধিক হচ্ছে অধিক নয়, 2h এর অধিক নয় অর্থাৎ 2h বা তার থেকে কম। এখানে এই যে অংশটি আছে এখানে কিন্তু আমাদের 3টা h থাকবে। যদি আমরা এই পথে যাই এখান থেকে এখানে, তাহলে এখানে শুধুমাত্র 3টা h থাকবে, আর বাকিগুলোতে হয় 2টা h থাকবে, না হয় একটা h থাকবে, এবং এখানে কোনো h থাকবে না। অর্থাৎ এই হচ্ছে 2h এর অধিক নয়, এরকম অনুকূল ফলাফল হবে 60টি। তাহলে উপরে 7, নিচে হচ্ছে মোট 8, তাহলে 7/8 উত্তর হচ্ছে ক।